শ্যামল গ্রাম এক শান্ত স্নিগ্ধ জনপদ। সবুজ ধানের ক্ষেত আর পুকুরের ধারে নারকেল গাছের সারি গ্রামটিকে এক মনোরম রূপ দেয়। এই গ্রামের কেন্দ্রস্থলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি। এক সময়ের জৌলুস আর প্রতিপত্তির নীরব সাক্ষী আজ আগাছায় পরিপূর্ণ, দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, আর প্রতিটি ইটে যেন জমা হয়ে আছে এক বিষণ্ণ ইতিহাস। এই গ্রামেরই ছেলে অনির্বাণ। শান্ত, জিজ্ঞাসু প্রকৃতির অনির্বাণ ছোটবেলা থেকেই জমিদার বাড়ির ধ্বংসস্তূপের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। তার মনে একটি প্রশ্ন বারবার উকি দিত, কেন এই বিশাল বাড়িটি আজ এমন পরিত্যক্ত? কেন ধুলো আর আবর্জনার স্তূপ তার অতীতের ঐশ্বর্যকে ঢেকে রেখেছে? গ্রামের প্রবীণদের কাছে সে এই বাড়ির গল্প শোনার চেষ্টা করত, কিন্তু বেশিরভাগ মানুষই এড়িয়ে যেত, নয়তো অস্পষ্ট কিছু কাহিনী শোনাত যা অনির্বাণের কৌতূহল আরও বাড়িয়ে দিত। একদিন সন্ধ্যায় অনির্বাণ তার জেঠু ভৈরব গাঙ্গুলির বৈঠকখানায় গিয়ে উপস্থিত হল। ভৈরব জেঠু গ্রামের পুরনো দিনের মানুষ, অনেক গল্প আর ঘটনার সাক্ষী। বৈঠকখানার পুরনো কাঠের আসবাবপত্র আর মৃদু তেলের প্রদীপের আলোয় এক শান্ত অথচ রহস্যময় পরিবেশ তৈরি হয়েছিল। অনির্বাণ ইতস্তত করে জমিদার বাড়ির প্রসঙ্গটি তুলল। ভৈরব জেঠু কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন বহু পুরনো দিনের স্মৃতি হাতড়াচ্ছেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন সেই জমিদার বাড়ির কোন ইতিহাস। এই জমিদার বংশ একসময় খুব প্রতাপশালী ছিল রে অনির্বাণ। জমিদার রায়বাহাদুর ছিলেন প্রজাদের কাছে দেবতার মতো। দয়ালু, ন্যায়পরায়ণ এবং দানশীল হিসেবে তার খ্যাতি ছিল চারিদিকে। শুনেছি তাদের গোলা সবসময় ধানে পূর্ণ থাকত, আর অভাবী মানুষ কখনো তাদের দরজা থেকে খালি হাতে ফিরত না। জেঠু থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেললেন। অনির্বাণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল বাকিটা শোনার জন্য। জমিদারের দুই ছেলে ছিল, অরূপ আর স্বরূপ। দুজনেই দেখতে যেমন সুদর্শন ছিল, তেমনই ছিল বুদ্ধিমান। জমিদার তাদের খুব ভালোবাসতেন, চেয়েছিলেন তারা যেন বংশের ঐতিহ্য ধরে রাখে। আর ছিলেন জমিদারের একজন বিশ্বস্ত তান্ত্রিক, কালীনাথ। লোকটা তন্ত্রমন্ত্রে খুবই পারদর্শী ছিল, জমিদারের সবথেকে কঠিন সময়েও সে পাশে থেকেছে। ভৈরব জেঠুর কণ্ঠস্বর সামান্য ভারী হয়ে এল। অনির্বাণ বুঝতে পারছিল কাহিনীর মোড় এবার অন্যদিকে ঘুরতে চলেছে। বছর কয়েক আগের কথা। জমিদারের ছোট ছেলে স্বরূপ হঠাৎ একদিন সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ল। গ্রামের বৈদ্য, শহরের ডাক্তার, কেউই তার রোগ নির্ণয় করতে পারছিল না। ক্রমশ তার শরীর খারাপ হতে লাগল, মনে হচ্ছিল যেন সাক্ষাৎ যমদূত দরজায় কড়া নাড়ছে। জমিদার আর তার স্ত্রী শোকে পাথর হয়ে গিয়েছিলেন। সেই সময় কালীনাথ এগিয়ে এল। সে জমিদারকে বলল, এক বিশেষ তান্ত্রিক রিচুয়ালের মাধ্যমে স্বরূপের প্রাণ বাঁচানো সম্ভব, কিন্তু তার জন্য অন্য কারো প্রাণের প্রয়োজন হবে। অনির্বাণ বিস্ময়ে হতবাক হয়ে গেল। এ কেমন কথা? প্রথমে জমিদার রাজি হননি। তিনি ছিলেন দয়ালু মানুষ, কারো জীবন কেড়ে নিয়ে নিজের ছেলের জীবন বাঁচাতে চাননি। কিন্তু যখন দেখলেন চোখের সামনে তার আদরের ছেলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তখন তিনি দুর্বল হয়ে পড়লেন। ভৈরবনাথ তখন গ্রামের এক দরিদ্র পরিবারের ছোট ছেলেকে অপহরণ করে আনে। শোনা যায় সেই রাতেই নাকি স্বরূপ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, আর সেই হতভাগ্য ছেলেটি, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভৈরব জেঠুর গলা ধরে আসছিল। অনির্বাণ স্তব্ধ হয়ে বসে রইল। এই নৃশংস কাহিনী তার হৃদয়কে ব্যথিত করে তুলল। একজন দয়ালু জমিদার কি করে এত বড় পাপ করতে পারলেন? সেই ঘটনার পর থেকেই জমিদারের জীবনে এক কালো ছায়া নেমে আসে। তিনি হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করতেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়েছিলেন। একদিন রাতে জমিদার একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তার ঘরের দেওয়ালে একটি টিকটিকি ঘুরে বেড়াচ্ছে। প্রথমে তিনি তেমন গুরুত্ব দেননি, কিন্তু তারপর তিনি লক্ষ্য করলেন টিকটিকিটি যেখানেই যাচ্ছে তার পিছু ছাড়ছে না। একসময় সেই টিকটিকিটি লাফিয়ে এসে তার গায়ে বসল, আর মুহূর্তের মধ্যে সেই একটি টিকটিকি থেকে অসংখ্য টিকটিকি তৈরি হল। সেই কিলবিল করা টিকটিকির দল ঝাঁপিয়ে পড়ল জমিদারের উপর। তাদের ধারালো নখ আর দাঁত দিয়ে তারা রাজাকে ক্ষতবিক্ষত করে মারল। ভৈরব জেঠু থামলেন, ঘরের নিস্তব্ধতা যেন আরও গভীর হল। এই স্বপ্ন জমিদার রোজ দেখতেন। প্রতি রাতে তিনি ভয়ে চিৎকার করে উঠতেন। তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ল। কিছুদিন পর সত্যিই তিনি মারা গেলেন। অদ্ভুত ব্যাপার হল, ঘরের অন্যান্য সদস্যরাও একই রকম টিকটিকির স্বপ্ন দেখতে শুরু করলেন এবং রহস্যজনকভাবে মারা যেতে লাগলেন। প্রথমে বড় ছেলে অরূপ, তারপর জমিদারের স্ত্রী,
একে একে সবাই সেই ভয়ানক পরিণতির শিকার হল। অনির্বাণ শিউরে উঠল। এ কি কোনো অভিশাপ? কালীনাথ তান্ত্রিক অনেক চেষ্টা করেছিল এই অমঙ্গল ঠেকাতে। সে নানা ধরনের পূজা অর্চনা করেছিল, তাবিজ কবচ ধারণ করেছিল, কিন্তু কিছুই কাজে আসেনি। শেষ পর্যন্ত সেই তান্ত্রিক শুদ্ধ সমস্ত পরিবার বিলুপ্ত হয়ে গেল। সেই থেকে এই বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। গ্রামের মানুষ বিশ্বাস করে সেই অভিশপ্ত আত্মারাই আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়। ভৈরব জেঠু দীর্ঘশ্বাস ফেললেন। অনেকে বলে সেই গরিব ছেলেটির আত্মার অভিশাপ লেগেছিল জমিদার বংশে। কারো জীবন কেড়ে নিলে তার ফল ভুগতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। অনির্বাণ চুপ করে বসে রইল। তার মনের মধ্যে ঝড় উঠছিল। একটি পুরনো বাড়ির ধ্বংসের কারণ সে জানতে পেরেছিল, কিন্তু সেই কাহিনীর ভয়াবহতা তাকে প্রফন্ডেমেন্টে আলোড়িত করেছিল। গ্রামের শান্ত পরিবেশে লুকিয়ে থাকা এই অন্ধকার ইতিহাস তাকে অনেক দিন তাড়া করে বেড়াবে। জমিদার বাড়ির ভগ্নস্তূপের দিকে তাকিয়ে অনির্বাণ এখন অন্য চোখে দেখবে। সে বুঝতে পারবে প্রতিটি ভাঙা ইটের পিছনে লুকিয়ে আছে এক কোন গল্প, এক পাপের প্রায়শ্চিত্তের ইতিহাস। ভৈরবে জেঠুর বলা সেই রাতের কথা, টিকটিকির দল আর অভিশপ্ত আত্মার আর্তনাদ যেন তার মনের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকবে। শ্যামলগ্রামের শান্ত রূপের আড়ালে যে গভীর রহস্য আর মর্মান্তিক ইতিহাস লুকিয়ে আছে, তা অনির্বাণকে শিখিয়ে গেল বাহ্যিক জৌলুস আর প্রতিপত্তির অন্তরালে অনেক সময় অন্ধকার লুকিয়ে থাকে, আর পাপ কখনো চাপা থাকে না। একদিন না একদিন তার ফল ভুগতেই হয়।